এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা আপনাদের ব্যস্ততম শিডিউলের মধ্যে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে আমাদেরকে কৃতার্থ করেছেন। ব্যতিক্রমের পরিবার থেকে আপনাদেরকে প্রত্যেককেই আবারও আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ আমরা একটি বিশেষ কারণে এখানে এসেছি। আমরা আমাদের ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ 2.0 আগামীকাল পলো টাওয়ার হোটেলে আমরা আয়োজন করতে চলেছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের যে এডুকেশন সিস্টেম রয়েছে তার সঙ্গে আমাদের গোটা ভারতবর্ষের পরিচয় করিয়ে দেওয়া, এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমরা ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ প্রথমবার করেছিলাম ঢাকাতে গত বছর। এটা আমাদের দ্বিতীয় পদক্ষেপ এবং আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সঙ্গে ইস্ট ইন্ডিয়ার সবথেকে বড় ইনস্টিটিউশন জিআইএস গ্রুপ, জিআইএস ইউনিভার্সিটি আমাদের সঙ্গে রয়েছে এই আয়োজনে। গত 10 বছর ধরে আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের সঙ্গে রয়েছেন জিআইএস গ্রুপের ডেপুটি ডাইরেক্টর বিদ্যুৎ মজুমদার। আমাদের সঙ্গে রয়েছেন পিআর ম্যানেজমেন্টের জেনারেল ম্যানেজার কে সুনীল কুমার। আমাদের সঙ্গে রয়েছেন গৌহাটির অত্যন্ত প্রতিষ্ঠিত একটি নার্সিং কলেজ ন্যাপনি, তার প্রতিষ্ঠাপক বাবুলাল মহাশয়। আমাদের সঙ্গে রয়েছেন সল্লা বিল্লা স্কুলের প্রিন্সিপাল নিবন্ধ হালদার। আমাদের সঙ্গে রয়েছেন নেরিম গ্রুপ থেকে সাগর শইকিয়া এবং ডক্টর আজিজুর রহমান। জ্যাপনির আরো দুজন আমাদের সঙ্গে রয়েছেন নগেন রাজা এবং ইয়াজুল আহমেদ এবং আমাদের ব্যতিক্রম পরিবার। আমাদের এই দুটো আয়োজনে এছাড়াও কালকে আমাদের এখানে অংশগ্রহণ করবেন টেকনো ইউনিভার্সিটি ত্রিপুরার কর্মকর্তারা এবং একাডেমি আমেরিকার কান্ট্রি হেড অভিজ্ঞতা। তো আমাদের গোটা আয়োজন হলো ইস্ট ইন্ডিয়ার সঙ্গে আমাদের উত্তর পূর্ব বিশেষ করে ত্রিপুরার সঙ্গে একটি সংযোগ স্থাপন, এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি এবং আমরা চাই আমাদের ছাত্রছাত্রীরা যাতে আরো বেশি উপকৃত হয়, ছাত্রছাত্রীরা যাতে প্রত্যেকটি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। কোন ধরনের আমরা আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়ে দেখেছি আমাদের উত্তর পূর্বের ছাত্রছাত্রীরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গিয়ে অনেকভাবে প্রতারণার শিকার হয়েছে। কিন্তু আমাদের আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের ইস্ট ইন্ডিয়া এবং উত্তর পূর্বে যেসব প্রতিষ্ঠান রয়েছে তা শুধু আমাদের ভারতবর্ষের সেরা না, বিশ্বের যে কোনো ইনস্টিটিউশনের সঙ্গে তারা এক সারিতে আসে। তো আমি প্রথমেই বিদ্যুৎ মজুমদার সাথে অনুরোধ করবো তিনি তার একটা অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি প্রথমে সকলকে নমস্কার জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিআইএস গ্রুপের সঙ্গে যুক্ত আছি 15 বছর ধরে। এর আগে বাংলাদেশে আমরা যেটা করেছিলাম সেটা যে কারণে করা হয়েছিল, ত্রিপুরাতেও একই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু কালকে একটা এডুকেশন কনক্লেভ করছি। এটা নিয়ে আলোচনা অনেকদিন ধরে হচ্ছে, কিন্তু আগামীকাল এই অনুষ্ঠানটা হতে যাচ্ছে। এটাতে মূলত 3টে বিষয়ে আমরা আলোচনা করব। এটা ছাত্রছাত্রীদের কাছে সবসময় বাড়ি চিরকালীন একটা সূত্র হিসেবে থাকে। তার মধ্যে একটা হচ্ছে তারা কেরিয়ার কিভাবে তৈরি করতে পারে পড়াশোনার সঙ্গে সঙ্গে। দ্বিতীয়ত প্লেসমেন্টের ব্যাপারটা তারা কিভাবে পাবে, যেটা প্রধান ব্যাপার হলো পড়াশোনার পরে টাকাটা যাতে নষ্ট না হয়, তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করতে পারে। কারণ প্রফেশনাল এডুকেশন এটার পরে কিন্তু একটা চাকরি সব থাকে এবং স্বাভাবিক, তার কারণ ছেলে মেয়েদের বাবা মারা অনেক কষ্ট করে টাকাটা দেয় এবং অনেক বেশি টাকা করতে হয়, কিন্তু পড়ার পরে তারা কি ধরনের চাকরি পাচ্ছে বা কি ধরনের সম্ভাবনা আছে বা পেতে গেলে তাকে কি করতে হবে। তৃতীয়ত হচ্ছে যে আমাদের শিক্ষার ভবিষ্যৎটা অন্ধকার না ভালো হবে, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এটা একটা ডিবেটেবল সাবজেক্ট।
শিক্ষাটা করে মানে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি লেখাপড়া করে যে গাড়ি করে চলেছে, সেটা কি আদৌ ঠিক না? লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়েছে সেটা কোনটা বিষয় কি কোন দিকটা, সেটা নিয়ে একটা আলোচনা কালকে হবে। এবং এই আলোচনাগুলোতে স্বাভাবিকভাবেই যারা আজকে উপস্থিত আছেন তার সঙ্গে কালকে আরো অনেকে আসবেন, যারা শিক্ষার সঙ্গে যুক্ত বিদ্যজন এবং যারা তাদের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা এবং তাদের যে মনোভাব, অর্থাৎ যে সমস্ত রেকমেন্ডেশন গুলো তারা মনে করছেন করলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে সেই সম্পর্কে তারা তাদের মতামত ব্যক্ত করবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পার্টিকুলারলি আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা গত 10 বছরের তুলনায় শিক্ষার অনেক পাল্টে গেছে। কারণ পাল্টে গেছে এই কারণে এখন শিক্ষা কিন্তু বহুমুখী হয়ে গেছে প্রথমত। এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা চালু হয়েছে 2020-তে, যেটা কেন্দ্রীয় সরকার চালু করেছেন, সেটা কিন্তু আগের এনইপি থেকে একটু আলাদা। তার কারণ হচ্ছে এখানে মাল্টিডিসিপ্লিনারি সমস্ত কোর্স ছাত্ররা তারা সুযোগ সুবিধা পাচ্ছে যে একই সঙ্গে তারা ফিজিক্সের সঙ্গে পড়ালেখা করতে পারবে, কিংবা কম্পিউটার সায়েন্সের সঙ্গে তারা মনে করলে আর্কিটেকচার করতে পারবে। তাদের পছন্দ মতো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে তারা একটা স্ট্রিমের মধ্যে সীমাবদ্ধ না থেকে তারা ইচ্ছে করলে এটাকে করতে পারে। এবং সেটা করতে গিয়ে আবার তাদের বিভিন্ন জায়গায় এক্সিট পয়েন্ট করে দেওয়া আছে যে তোমার যদি এতদিন পর্যন্ত করে মনে হয় যে আর ভালো লাগছে না, তাহলে তুমি সেখান থেকে এক্সিট করে অন্য কোনো লাইনেও ট্রান্সফার করতে পারো। এবং একই সঙ্গে এনইপিতে আরেকটা পয়েন্ট চলে এসেছে, সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে দক্ষতা, যেটা এখন চাকরির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হয়ে গেছে, পড়াশোনার থেকেও বেশি জরুরি হয়ে গেছে যে হাতে কলমে তুমি যেটা পড়ছো সেটা পড়ে প্রমাণ করতে পারো না। যেমন আপনারা সামনে দাঁড়িয়েছেন, আপনারা প্রত্যেকে সাংবাদিকতায় যুক্ত, সাংবাদিকতা স্কিল ছাড়া হয়, তাহলে এটা একটা স্কিল। পড়াশোনা করেছি সাংবাদিকতা, তার মানে আমি খুব ভালো সাংবাদিক হব, বা আমি অঙ্কটা অনেক দিন ধরে করেছি তার মানে আমি অঙ্কে খুব স্কিলফুল, বা আমি ইঞ্জিনিয়ারিং করছি তার মানে আমি খুব ভালো ইঞ্জিনিয়ার। এই ধারণা কিন্তু চলে গেছে। এখন যে ধারণা আসছে সেটা হচ্ছে যে আমি পড়াশোনা করবার পর যখন ইন্ডাস্ট্রিতে ইন্টারভিউ দিতে যাবো, তখন ইন্ডাস্ট্রি আমার কাছ থেকে কি চাইছে, ইন্ডাস্ট্রি আমাকে কি বলছে যে কি ধরনের ছেলে দরকার, এবং যখন ইন্টারভিউ বলছি ছেলেটাকে কি কি প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেই কারণে এখন কিন্তু যে কোনো প্রফেশনাল কলেজে প্রথম দিন থেকে গ্রুমিং শব্দটা চলে যাচ্ছে, একটা ছাত্রকে চাকরির জন্য তৈরি করে দেওয়া প্রথম থেকেই। দ্বিতীয় হচ্ছে যে চাকরি যদি না করতে চায়, সেদিকে কোনো ব্যবসা করতে চায়, তাহলে সে স্টার্ট আপ কি করে তৈরি করবে, তারা ভারতবর্ষী স্টার্ট আপ এখন একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। অ্যাট দি সেম টাইম আমাদের এই স্টার্ট আপ এগুলোটা ছাড়াও আমাদের একাডেমিক ইন্ডাস্ট্রিতে যোগাযোগ, সেখানে বিভিন্ন চেম্বারের সাহায্য নেওয়া হচ্ছে, এবং চেম্বারগুলোর সঙ্গে সহযোগিতায় ইন্ডাস্ট্রিকে ডেকে ইন্ডাস্ট্রির লোকেদের দিয়ে বিভিন্ন বক্তব্য রাখা হচ্ছে, যাতে ছাত্ররা প্রথম থেকেই বুঝতে পারে কোন মানসিকতা নিয়ে আমাকে গড়ে উঠতে হবে। তো বুঝতেই পারছেন জিনিসগুলো কিন্তু অত সোজা নয়। আমরা আলোচনা অনেক বক্তব্য রাখি, অনেক বক্তৃতা করি, কিন্তু ছাত্রদের কাছে প্রাঞ্জল ভাষায় এটা বুঝিয়ে বলা, এটা যেমন একটা কাজ, অন্যদিকে এই কথাগুলো বলে যারা প্রচারণা করে তারা যাতে না করতে পারে, যে যাতে পাওয়া মার টাকাটা কাজে লাগে। এবং তারা অনেক সময় বলেন এখানে ভর্তি হও, ওখানে ভর্তি হও, হয়ে যাও, আমায় কিছু পয়সা দাও, আমি করে দিচ্ছি, আমরা একটু বুঝি। এবং আমরা মনে করি যে একটা ছাত্র বা ছাত্রী যে পয়সাটা দিচ্ছে, তারা 4 বছর পরে বা 3 বছর পরে যখন বেরোচ্ছে, যেরকম ব্যবসায়ীরা ভাবে যে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আছে, তারা যে ব্যবসাটা পুঁজি বিনিয়োগ করছে তার থেকে তারা আবার লাভ পাচ্ছে, ঠিক সেমনি ভাবে একজন ছাত্রের বাবা মাকে বিনিয়োগ করার জন্য সেটাকে যদি তারা ফেরত পেতে গেলে মানে একটা যে 4 বছরের পড়েছে অন্তত 6 বছরে সেই টাকাটা তুলে আনবে, এটা করতে গেলে তাকে কিন্তু সেইভাবে পড়াশোনাটা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 তাকে ডিসিপ্লিন হতে হবে। নাম্বার 3 হচ্ছে তাকে স্বপ্ন দেখার সাহস রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে তাকে স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য যে সমস্ত জিনিসগুলো করা দরকার সেটা করতে হবে। সব থেকে বড় কথা, কোনো একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে থাকলে আজকে কিন্তু আর চলবে না। তাকে সীমাবদ্ধতা অতিক্রম করে কিভাবে সেই শেখাতে যেটুকু হয়েছে সেটাকে আরো কার্যকরী করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবং একই সঙ্গে তারা সহকর্মীদের সঙ্গে কিভাবে মিলেমিশে কাজ করতে পারে, যেটাকে বলা হয় টিম ম্যানেজমেন্ট, সেটা তারা কিভাবে করতে পারে সেগুলো শিখতে হচ্ছে। আবার নির্দিষ্ট সময় একটা কাজকে কিভাবে তাকে শেষ করতে হবে। কারণ এখন অনেক কনস্ট্রাকশন হচ্ছে,
অনেক নোট তৈরি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কম্পিউটার বেরোচ্ছে, ল্যাপটপ বেরোচ্ছে, আমাদের এখানে মোবাইল বেরোচ্ছে। সেগুলো তখন তারা তৈরি করবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তৈরি করতে না পারলে সেটা অবসরেট হয়ে যাবে, সেটা চলবে না। সুতরাং সেই টাইম ম্যানেজমেন্ট তারা কিভাবে করবে, স্কিলটাকে আলোচনা করতে গিয়ে এতগুলো জিনিস কিন্তু তার পাশাপাশি হচ্ছে। এবং অ্যাট দি সেম টাইম একই সঙ্গে তাকে এটা ভাবতে হবে আগামী 10 বছর পরে আমি এই কাজে এতটাই দক্ষ অর্জন বা দক্ষতা অর্জন করবো যাতে একটা লিডারশিপ ট্রেনিং, লিডারশিপের মাধ্যমে আমি যাকে সহকর্মীদের উদ্বুদ্ধ করতে পারি বা মোটিভেট করতে পারি। ফলে এই দিকে নজর রেখে স্বাভাবিকভাবে এই ধরনের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন টিভি চ্যানেলেও বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে, তার প্রত্যেক সপ্তাহে অনেকে আলোচনা করছেন, বিভিন্ন বিদ্যালয়কে ডেকে আলোচনা হচ্ছে, কোশ্চেন আনসার হচ্ছে। আমরা এইভাবেই আলোচনা করবো, শুধু বক্তব্য রেখে চলে গেলাম সেটা নয়। কোশ্চেন আসুক ছাত্রদের কাছ থেকে, তারা কি চায়, তাদের মনোভাব কি, সেটা আমরা শুনতে চাই। বাকি যদি আপনাদের মনে হয় যে আমাদের এই প্রশ্নটার উত্তর আপনি দিন, তাহলে আমরা চেষ্টা করবো সেই উত্তরটা দিতে। কারণ খোলাখুলি আলোচনার মধ্যেই কিন্তু এটা হয়। এবং আমি জিআইএস থেকে আছি, কিছুদিন আগেই আমরা পূর্ব ভারতের যে ভাইস চ্যান্সেলার্স কনফারেন্স, যেটা অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি করলো, সেটা কলকাতায় করেছি আমরা। তাতে প্রায় নর্থ ইস্ট এবং ইস্টার্ন রিজিয়নের 800 জন ভাইস চ্যান্সেলার এসেছিলেন বা দিল্লি থেকে শিক্ষার সঙ্গে যুক্ত অফিসার এবং যে সমস্ত আধিকারিক আছে, মন্ত্রী, তারা এসেছিলেন। পশ্চিমবাংলার রাজ্যপাল এটাকে উদ্বোধন করেন এবং সেখানে কিন্তু খুবই মনোজ্ঞ আলোচনা যে কিভাবে আমরা টিচারদের ট্রেনিং থেকে আরম্ভ করে, ছাত্রদের থেকে আরম্ভ করে সবটাই গার্জিয়ানদের কিভাবে আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়ে ইন্ডিয়া, মেকিং ইন্ডিয়াকে যাতে সাকসেসফুল করতে পারে। কারণ আমাদের আলটিমেট উদ্দেশ্যটা কিন্তু ইন্ডিয়াটাকে গড়ে তোলা। আর এইখানে একটা আলোচনা চলে এসছে, যেগুলো আমরা আরো বিস্তারিতভাবে কালকে আলোচনা করবো। সেটা হচ্ছে যেসব ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আমাদের সম্পদ। তার কারণ আমাদের ভারতবর্ষে কিন্তু ইয়াং ইন্ডিয়া আমরা করি, কারণ প্রত্যেকটা ভারতবর্ষে ইয়াং এর সংখ্যা বেশি। কিন্তু ইয়াং এর সংখ্যাটাকে আমরা কার্যকরীভাবে যদি কাজে লাগাতে না পারি, তাহলে প্রতিবেশী রাষ্ট্র যারা আমাদের থেকে অনেকটা খানিকটা এগিয়ে আছেন এখন, যদি ইকোনমিতে আমরা 5th প্লেস ওয়ার্ল্ডে, কিন্তু আমরা এইখানে যাতে 1 নম্বর 2 নম্বরে যেতে পারি, তার জন্য কিন্তু আমাদের যথেষ্ট রসদ আছে। আমাদের বৈজ্ঞানিক আছে, আমাদের টেকনিশিয়ান আছে, আমাদের সাহিত্যিক আছে, আমাদের গায়ক আছে, আমাদের শিল্পী আছে, সব কিছু আছে। কিন্তু যেটা নেই সেটা হচ্ছে অনেক সময় আমরা দিশাটা দেখাতে পারি না তাকে, যে কিভাবে এটাকে ওই পেশাদারিভাবে প্রয়োগ করবো। এই পেশাদারিতার অভাব কিন্তু থাকার জন্য অনেক ভালো ভালো সহকারী তারা এত অর্থ উপার্জন করতে পারছেন না, অনেক ভালো প্লেয়ার তারা হারিয়ে যাচ্ছে, অনেক মিউজিশিয়ান যারা হয়তো খুব ভালো গান গান কিন্তু তারা প্রচার আসছে। সুতরাং এইসব কিন্তু শিক্ষা সংস্কৃতিকে বাদ দেওয়া না, সংস্কৃতি আর শিক্ষা ওতপ্রোতভাবে যুক্ত। এবং সংস্কৃতি আর সাহিত্য, প্রফেশনাল এবং সাহিত্য ওতপ্রোতভাবে যুক্ত। কারণ কমিউনিকেট করতে না পারলে তো আপনার ভুলটাকে বুঝতে পারেন না, সবই আমাদের শেখাতে হবে। আর দি সেম টাইম ভারতবর্ষে যাতে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ রাখবে, কারণ আমরা ন্যাক পাচ্ছি, আমরা ন্যাকে এ পাচ্ছি, ন্যাকে এ প্লাস পাচ্ছি, আমরা এনআইআর থেকে র্যাঙ্কিং পাচ্ছি, টাইমস হায়ার এডুকেশন থেকে র্যাঙ্কিং পাচ্ছি। কিন্তু অ্যাট দি সেম টাইম আমরা চাইছি বিদেশি ছাত্ররা এখানে পড়তে আসুক, আমাদের ছেলেরাও বিদেশে গিয়ে ভালো চাকরি করে দেশের নাম করুক। এই মানে দ্বিমুখী কাজটা আমরা করছি। সুতরাং এইগুলো এখন আলোচনা হচ্ছে, বহু এখানে কি হচ্ছে, বহু আলোচনা হচ্ছে। কালকে আমাদের ব্যতিক্রম আসবে, এগুলো করেন, খুব ভালো কাজ করেন, খুবই একটা সুন্দর প্রচেষ্টা এটা। সেটা দ্বিতীয় ভার্সন যেটাকে বলা হচ্ছে 2.0 দ্বিতীয় ভার্সন। সেই দ্বিতীয় ভার্সনটা আরো উন্নতভাবে বাংলাদেশের থেকে আমরা দ্বিতীয় আশা করি সেই আলোচনা করতে পারবো এবং আমরা তাদের মানুষের কাছে একটা কিছু নির্দিষ্ট দিশা দেখাতে পারবো। এইভাবেই আমরা করছি। আমরা আশা করব এই পুরো জিনিসটাই আপনাদের মাধ্যমে, কারণ আপনারাই সমাজের সব থেকে বেশি জোরালো একটা ফোকাল অংশ, যারা আপনাদের নির্দিষ্ট 8টা বা 10টা বা 12টা পাতার মধ্যে দিয়ে কিন্তু সারা ত্রিপুরাকে আপনারা আন্দোলিত করতে পারেন। সুতরাং এটা আমি সাংবাদিক একটা সময় ছিল, আমি জানি এগুলো করা সম্ভব। সুতরাং এই কাজগুলো করা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, সেটার জন্যই আপনাদের আমরা আজকে আসতে অনুরোধ করেছিলাম। আপনারা এসেছেন, আমরা খুবই আনন্দিত। আগামীকালও আসবেন, আলোচনাগুলো শুনবেন এবং আজকে যদি কোনো প্রশ্ন থেকে বলেন। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। স্যার, এবার আমি আবুল আলী স্যারকে বলবো এই কথা বলার জন্য। मैं पहले अगरतला को सबको
धन्यवाद देता साथियों जो इलेक्ट्रिक मीडिया प्रेस मीडिया अब हाजिर हुआ है और आप लोग एक विशेष प्लेटफॉर्म में आ गया जब आप लोग का देश का एक जोड़िया बनता है अच्छा काम के लिए, अच्छा खबर देने के लिए। और ये मैसेज आपको देगा, अगरतला में जाएगा, नॉर्थ ईस्ट में जाएगा। तो मैं चाहता हूँ कि हम अगरतला नॉर्थ ईस्ट आगे बढ़ेगा, क्योंकि आज आप देख रहे हैं इंडिया में हम नॉर्थ ईस्ट बहुत पीछे पड़ा हुआ। इसी कारण क्या हुआ है कि हमारा प्लेसमेंट का वजह से बहुत अनएम्प्लॉयमेंट हो रहा है, बढ़ रहा है। इसी वजह से हमारा बहुत प्रॉब्लम फेस कर गया है। तो इसीलिए आज हमको एक नया कॉन्सेप्ट लेके अगरतला में आ रहा हूँ। आप लोग कोविड का बात देखा हुआ है कि इंडिया इज बेस्ट एक हेल्थ सेक्टर है। इंडिया वर्ल्ड में इंडिया को बेस्ट हेल्थ सेक्टर को बढ़ाया है। और ये इंडिया अगर हेल्थ सेक्टर अच्छा हो जाएगा तो इसमें हमारा जो एम्प्लॉयमेंट होगा, हमारा जो अनएम्प्लॉयमेंट है उसको पूरा करेगा। आप जानते हैं ये प्रोफेशनल कोर्स नर्सिंग, पैरामेडिकल, आपको एडवोकेट, होटल मैनेजमेंट, आपको जो कोर्स है इसको तो प्रोफेशनल कोर्स है। आप अभी कोविड में बात आया है सारा वर्ल्ड को सब नौकरी छोड़ दिया, बाहर का इंडिया जो दिया बाहर में सब नौकरी छोड़ दिया, लेकिन हेल्थ सेक्टर में सबको डिमांड आ गया। सबको डिमांड किसका आया? इंडिया को आया। प्राइम मिनिस्टर को डिमांड दिया, प्राइम मिनिस्टर को डिमांड दिया इंडिया को, हमको नर्स चाहिए, हमको डॉक्टर चाहिए, हमको पैरामेडिकल चाहिए। इंडिया को डिमांड आया है। इसका डिमांड बड़ा वर्ल्ड का डिमांड आया है, क्योंकि इंडिया हेल्थ सेक्टर नंबर 1 में है। हमको ये हम प्यार करता हूं भगवान से, हमारा हेल्थ सेक्टर इंडिया अच्छा पोजीशन में आ गया और रेशियो अच्छा रेशियो में आ गया। तो अभी आपको मालूम है अमेरिका को नीड है 8 लाख नर्स और डॉक्टर्स, 8 लाख नीड है अमेरिका को, और इंडिया को नीड है 12 लाख नीड है, अभी तक नीड है इंडिया को नर्स एंड पैरामेडिकल। तो इसीलिए अभी हमको जो बच्चा हम लोग साइंस पढ़ने जा रहा हूँ तो नीड है, मेडिकल नीड है। अगर मेडिकल नहीं मिलेगा तो क्या करेगा? सेकेंड ऑप्शन ये पैरामेडिकल कोर्स ले सकता है, जैसे नर्सिंग और पैरामेडिकल। नर्सिंग आप मालूम है जीएनएम, बीएससी नर्सिंग इतना डिमांड आ गया। तो बीएससी नर्सिंग का अभी हमारे पास 7 कंट्री आया है अप्रोच करने के लिए, टाइप करने के लिए। अभी साइड पे 5 कंट्री, कनाडा, जापान, सऊदी अरब, कतर, कुवैत। तो वो लोग चाहता है नर्स, बीएससी नर्सिंग और जीएनएम। तो इसीलिए आप लोग का आज ये मैसेज देना चाहिए कि हमारा जो बच्चा है वो लोग आएगा हायर सेकेंडरी कोर्स करके, साइंस करके, अगर फर्स्ट ऑप्शन वो लोग मेडिकल नहीं थे या इंजीनियरिंग नहीं थे, नो डाउट अच्छा है, लेकिन जो मेडिकल नहीं मिला है, इंजीनियरिंग नहीं मिला है, अच्छा प्रोफेसर नहीं हो सकता है, तो ये सेकेंड कैटेगरी में नॉर्मल फैमिली के लिए जो वो लोग मेडिकल, नर्सिंग और पैरामेडिकल आ सकता है, क्योंकि इसको 100% प्लेसमेंट है, 100% प्लेसमेंट। और उसको आप देखा है कि नर्सिंग में एक नर्स अगर हो जाएगा प्लेसमेंट 700, 600, 500 निकलता है, और आदमी कहता है 450 कम होता है कम। लेकिन एक पोस्ट में अगर कोई किसान का आएगा, कोई 3rd ग्रेड 4th ग्रेड का गवर्नमेंट आएगा, तो एक पोस्ट में आएगा 100 to 100 आएगा रेशियो। लेकिन नर्स और पैरामेडिकल आ रहा है, जो प्लेसमेंट है उसके कम है, प्लेसमेंट ज्यादा आ गया, स्टूडेंट कम है हमारा। इसीलिए आप लोग का ये जो पैरामेडिकल और नर्सिंग का कोर्स के ऊपर में हाईलाइट करना है। और जो बच्चा है हमारा अनएम्प्लॉयमेंट बच्चा, उन लोग को हायर सेकेंडरी साइंस किया, उन लोग सेकेंड ऑप्शन लेने के लिए आपको एक मैसेज देना है आज यहाँ से, क्योंकि ये अभी हमारा इंडिया में बहुत नीड हो गया और पूरा वर्ल्ड को नीड हो गया, जब नर्स और पैरामेडिकल बहुत जरूरत है। तो आपको जानता है कि पैरामेडिकल कोर्स आप लाइक एक डॉक्टर का, जैसे फिजियोथेरेपी आया है आज, फिजियोथेरेपी 4.5 years कोर्स, लाइक डॉक्टर ले सकता है। डॉक्टर अगर एमबीबीएस नहीं करेगा तो वो डॉक्टर बन जाएगा फिजियोथेरेपिस्ट में। तो इतना अच्छा प्रैक्टिस है उनका, तो गवर्नमेंट जॉब के अलावा उसको प्राइवेट सेक्टर भी डिपेंड कर सकता है। तो जैसे आपको रेडियोलॉजी पढ़ता है, बीएससी रेडियोलॉजी, इसमें सीटी स्कैन, एक्सरे, एमआरआई, वो भी अच्छा कोर्स ही है। तीसरी बात है जो हमारा लेबोरेटरी कोर्स है, तो वो जो कोर्स है उसमें पढ़ने के बाद नौकरी अगर नहीं मिलेगा तो अपना पर्सनली उसको काम कर सकता है, लैब में काम कर सकता है, हॉस्पिटल में काम कर सकता है, मेडिकल कॉलेज में काम कर सकता है। तो इसलिए अभी हम इंडिया में हर डिस्ट्रिक्ट में मेडिकल कॉलेज होगा, ये अच्छा कॉन्सेप्ट है। कोविड के बाद हर डिस्ट्रिक्ट में मेडिकल कॉलेज होगा, डिस्ट्रिक्ट हॉस्पिटल होगा। तो अभी हमारा प्लेसमेंट ज्यादा आएगा हेल्थ सेक्टर में, हेल्थ सेक्टर ज्यादा आएगा। तो इसीलिए मैं बोलना चाहता हूँ आज मीडिया को, आपको मैं ये प्रेस के जरिया से कि आप लोग मैसेज दीजिए पूरा नॉर्थ ईस्ट को
कि अगर बच्चा पैरामेडिकल नर्सिंग में अगर करेगा तो बच्चा अनएम्प्लॉयमेंट नहीं होगा, 100% को प्लेसमेंट मिलेगा। ये भी बोलना चाहता हूँ। और हमारा बच्चे को IAS बन सकता है, UPSC बन सकता है, IPS बन सकता है, एक अच्छा प्रोफेसर हो सकता है। तो ये प्रोफेसर का हमारी यूनिवर्सिटी है, तो यूनिवर्सिटी आपका पढ़ सकता है, मास्टर डिग्री करके PhD करके एक प्रोफेसर हो जाएगा। तो उसमें अगर नहीं पाएगा, लेकिन सेकेंड ऑप्शन जो मोटा पिक्चर जो है, जो हमारा जो लोअर क्लास है, मीडियम क्लास का है, वो लोग नर्सिंग पैरामेडिकल कोर्स को लेके उनको नौकरी मिल सकता है 100%। कुछ को उसका जरूरत नहीं, उसका जरूरत नहीं, अपना उसको डिग्री ले जाएगा, नौकरी मिलेगा। सब रेडी है, रेडी है। प्राइवेट सेक्टर रेडी है, गवर्नमेंट सेक्टर रेडी है। और गवर्नमेंट सेक्टर में आप जानता है हॉस्पिटल किसका, असम गवर्नमेंट स्टेट को नहीं है, असम राइफल का है, BSF का है, आर्मी का है, एम्स है, बॉर्डर सिक्योरिटी फोर्स का है, NFW का है, रेलवे का है हॉस्पिटल। तो इतना हॉस्पिटल है मेडिकल कॉलेज है इंडिया में, तो उसको प्लेसमेंट के लिए जगह मिलने के लिए साथ साथ मिलेगा। कोर्स करने के बाद एक माह बैठने के टाइम नहीं मिलेगा, 1 मंथ घर में बैठने का टाइम नहीं मिला है आज का मेडिकल सेक्टर में, हेल्थ सेक्टर में। कोई डॉक्टर बैठेगा, कोई नर्स बैठा है अभी, कोई पैरामेडिकल नहीं बैठा है अभी तक, क्योंकि आफ्टर पास करने के बाद रेजिस्ट्रेशन के बाद वो लोग प्राइवेट सेक्टर पे मिल जाएंगे। तो इसलिए मैं बोलना चाहता हूँ ये जो कोर्स है, ये कोर्स प्रोफेशनल कोर्स है, नर्सिंग एंड पैरामेडिकल कोर्स सबके लिए, जो बच्चा हमारा कॉमन पीपल के लिए है और हमारा मीडियम क्लास के लिए ये कोर्स लेके जल्दी नौकरी करके ये उसको क्या करेगा, उसको अगर एक फैमिली में दो भाई है, एक बहन है, जैसे केरला क्या, केरला में हम 3 बार गया, केरला में एक गांव खड़ा है, गांव उसको नर्सिंग है, कॉटेज घर बनाया, कॉटेज घर एक गांव में नर्सिंग में कॉटेज घर बनाया। हम पूछा क्यों बनाया, कि एक घर में वो नर्स किया, कहाँ नौकरी किया, काटा में, उसको भाई को UPSC दिया, उनका बहन को प्रोफेसर बनाया, वो कष्ट किया, कष्ट के रुपया 1 लाख 1 लाख पे पर मंथ भेज रहा है, वो 1 लाख से उनका बाप उसको बहन को प्रोफेसर बनाया, उनको UPSC कर रहा है। तो ये कॉन्सेप्ट हम ही ले रहा है हमारा नॉर्थ ईस्ट में, कि अगर हमारा 3 बच्चा है फैमिली में, एक बच्चा कम से कम एक प्रोफेशनल कोर्स कर लीजिए नर्सिंग पैरामेडिकल, उसको पास करने के बाद नौकरी मिलेगा, नौकरी मिलने के बाद वो उसको भाई को UPSC बनेगा, IPS बनेगा, APS बनेगा, प्रोफेसर बनेगा, क्योंकि उसको अर्न आ गया, इनकम आ गया। तो इसलिए ये कॉन्सेप्ट बहुत इंपॉर्टेंट कॉन्सेप्ट है मीडियम क्लास के लिए, लोअर क्लास के लिए। तो मैं आज ये बोलना चाहता हूँ कि हमारा मीडियम क्लास ज्यादा है नॉर्थ ईस्ट में, तो इसलिए ये मैसेज बहुत जरूरत हो गया ये मैसेज आप भेज दीजिए कि आप इंडिया में नर्सिंग पढ़ो, नर्सिंग और पैरामेडिकल कोर्स करो, तो नौकरी 100% मिल जाएगा और अपना भाई बहन को उसको हायर एजुकेशन करने के लिए उसको जरिया बन जाएगा। ये मेरी बात है। बाकी आप लोग का बहुत अच्छा कुछ हुआ है, आप लोग का आया है, तो मेरी ये हुआ है कि हम नॉर्थ ईस्ट से जुड़ा हुआ है और अगरतला मेरे आसाम का एक अच्छा है, हमारा फैमिली मेंबर है, लाइक अमरेला हम लोग है, तो हम एक पिलार है, तो पिलार बन के हम नॉर्थ ईस्ट का साथ एक साथ हम काम करेंगे। आसाम, अगरतला, मणिपुर, मेघालय, नागालैंड, अरुणाचल, तो हम एक साथ एक अमरेला बन के, एक पिलार बन के हम काम करना चाहता है। तो इसीलिए आज हमको बहुत अच्छा लगा है और हम बेटी को धन्यवाद देता हूँ ये मुझे हमको मौका दिया या अगरतला आने के लिए, एक मैसेज देने के लिए। तो एक अच्छा मैसेज देगा, किसी को भलाई होगा, किसी को अच्छा काम होगा, तो कितना होगा अच्छा काम। आप देख लीजिए एक आदमी को, एक अगर आदमी को कोई नौकरी मिल जाएगा, कितना अच्छा काम अच्छा नहीं हो सकता है। वर्ल्ड में बोला है कि अच्छा काम किस करेगा, दो काम आदमी को एक जीविका रास्ता को देगा, एक इनकम का रास्ता दिखाएगा, वो अच्छा काम जिंदगी में। तो इसीलिए हम आज आप लोग का सब सबको के लिए सलाम दिया है और धन्यवाद ज्ञापन करता हूँ। आप लोग बहुत मेहनत कष्ट करके हमारे पास आया है आज ये मीटिंग के लिए, इसलिए हम हमको बहुत खुशी हुआ और हम बेटी को हमको धन्यवाद देता हूँ कि मुझे ये प्लेटफॉर्म पर मिलने के लिए धन्यवाद। नमस्कार। सर्वप्रथमे I want to thank Gandhigram Mathur, especially Dr. Somin Bharatya, his enormous contributions in particularly many sectors, but particularly bringing education to this forefront. See, when we talk about NEP as a senior secondary Birla school principal, it is very important to understand one thing, which I often say, that the aircraft, the plane has taken off, but we actually don't have an airport to land. The plan is there, and it is an excellent plan. Trust me, as a school principal, I handle children who are going to be there in future inside the universities, colleges, etc.
So, at the very basic stage, what is needed now is a change of mindset. First and foremost, it is to be made sure that the mindset of the parents change, and that will only change when we have these educational conclaves where stakeholders of different levels and different columns come together and discuss these issues. For example, sir represents a very renowned university. Ami sir, he represents the health sector. Now, if I come across such people, then their ideas can be transcended down to the parents. The problem with our parents is that when we talk about education, it's either medical or engineering or nothing. I have seen hundreds of children failing up in life, going and joining coaching centers and ultimately doing nothing. It is so very important that mindset changes, because from here, my takeaway will be what sir can offer and what sir can offer. And I know the future of my children lies in their hands. And as rightly pointed out by both the experts, what needs to be incorporated now? 1, 2, 3, 4, 5. You talk about any amount of numbers, it's skill. If something is missing in education today, even in schools, it is skill. We are tired of teaching physics, chemistry, maths, biology, and at the end of the day, after the child has done a doctorate also in one of the toughest subjects he is known. So, what is very important, like forefront schools, forerunner schools like Birla Schools, it's very easy for us to incorporate skill subjects. I have already done it on my part, 5, 6 skill subjects we have already incorporated. But do we really know that most of the schools have not even gone near the borderline, and they have not even thought about that? So, in fact, if India is to change, it is very important that skills must be brought, and it is a transcendence, it is a journey. It begins from school, it begins from my hands and ends with him. So the entire journey should be meaningful and ultimately result oriented, which is why such conclaves are very important, so that mutual discussions are there, understanding and learning from each other is there, and such ideas are taken down to the right places. Thank you once again, Suman sir. You have done an excellent job. I was there last year also in Bangladesh. There were a lot of takeaways from that also, and I definitely am sure that with my little contributions and huge contributions from all other panelists and sir himself, this is going to be a great thing. Thank you. Thank you, sir. আমাদের সঙ্গে উত্তরপূর্বের আরেকটি প্রতিষ্ঠিত ইনস্টিটিউশন রয়েছে, তিনি ডাইরেক্টর ডক্টর সঙ্গীতা ত্রিপাঠী আসতে পারেননি, আমরা দুজন কলিগকে আমি সঙ্গে ফিরেছি। আমি সাগর সঞ্জিয়াকে বলার জন্য অনুরোধ করছি। Good evening. First of all, I would like to thank the Bethlehem for providing such opportunities that all educators have come together in one group under one platform. And it's also a pleasure and delight to share the perspectives with all the educators from different colleges and universities. So yes, the education conclave that is being hosted is the need of the hour, because in Northeast, one thing that we face on a day-to-day basis is that the lack of awareness, or let's say for example, one university or one institution is implementing something, the other university may not be aware, because we are segregated in different sections, different areas. So coming together in one platform, like our sir has mentioned, that we get to learn and inculcate that in our day-to-day academia. Second thing, what is important regarding skills. So when we talk about knowledge and skills, one thing we have to remember that marks or skills, if I say, definitely marks is very important in terms of getting admission into a prestigious university or college, because they have a cut-off marks. But then parents and academic society must keep more inclination, or they should focus more on development of ability to solve a problem. Because ultimately, if a company or a corporate IT sector or any hospital or any, let's say, organization would hire a fresh talent, they would see whether they have the ability
to solve a given problem that would bring revenue or business to the organization, if I talk about it in simple terms. So this will happen only if there is a good industry, academic industry interface, there is a lot of communication between academicians and industry experts. If correct me if I'm wrong, but now even Ministry of Human Resource Development or MHRD Ministry have also come with a concept of professor of practice, where someone from the industry need not be a PhD holder, but he or she has a good number of experience and competency in the particular domain that he or she can be inducted for a specific period, so that practical training or knowledge can be transferred. So these are certain aspects, different courses, particularly like one of our esteemed luminary has also highlighted regarding the need of professional education. So when we talk about education, like there are different modes or different types, professional, conventional. Then when we talk about modes, there is regular, distance, part-time. So first of all, I think as an educational institution, it's our social responsibility also that we take up in the society to create an awareness among different groups of people, among parents, so that when their child or their ward go for their further studies, they are very specific about what their ward want, and accordingly their skill development can take place. So this is a collective effort where skill enhancement, placement opportunity, or let's say other aspects of education that needs to be covered. So here parents, academicians, industry experts, all they have to come together in one platform, and then I think that we can come for a brighter future. And I feel that today in Northeast India we are having such kind of educational conclave, so this itself has created a revolution that itself in Tripura. And I think that in days to come, Northeast will also be leading in the frontiers when it comes to opportunities and future avenues. So that's all I would like to say, and thank you so much once again to Getagram and all the organizing members for having all of us today. Thank you. Thank you very much. আমাদের কালকের এই কনক্লেভে গভর্নমেন্ট থেকে আমাদের মিস্টার অবিনাশ দেববর্মা, অনারেবল মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা, পদ্মশ্রী অমরোদয় সাহা, ফর্মার ভাইস চ্যান্সেলর ত্রিপুরা ইউনিভার্সিটি, মিস্টার রঞ্জিত দেবনাথ, ফর্মার ডাইরেক্টর স্কুল এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা, মিস্টার বিদ্যুৎ মজুমদার, ডেপুটি ডাইরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট JIS গ্রুপ, মিস্টার অভিজিৎ ভট্টাচার্য, ডাইরেক্টর স্কুল অফ সায়েন্স, মিস্টার অভিক দত্ত, কান্ট্রি ম্যানেজার ইন্ডিয়া একাডেমিক আমেরিকা, মিস্টার বাবুল আলী, ফাউন্ডার ডাইরেক্টর অফ ফ্যামিলি গ্রুপ অফ ইনস্টিটিউশন, and Dr. Sangita Tripathi, Director of Bearing Group, Mr. Amitabh Dotto, Mr. Sanjeev Dev, Editor Northeast Color, Mr. Pranav Sarkar, Editor Headline Tripura, and many more dignitaries to be present. এছাড়া আমাদের যে তিনটা প্যানেল রয়েছে সেই প্যানেলেও ত্রিপুরা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্যানেলিস্টরা আসছেন, এবং আশা করছি আমরা এই কনক্লেভ থেকে আমরা নতুন কিছু আমরা ছাত্রছাত্রীদের কাছে দিতে পারবো, গভর্নমেন্টের কাছে আমরা কিছু আবেদন করতে পারবো, কিভাবে আমাদের এডুকেশন আরো বেশি স্কিল করা যায়, আরো স্টুডেন্টদেরকে কিভাবে আরো বেশি সুবিধা করা যায়, এই নিয়েই আমাদের এই গোটা আয়োজন। তো আমরা আজকে আপনারা যারা রয়েছেন প্রত্যেককে আবারও আমরা আমন্ত্রণ করছি, আগামীকাল সকাল 10টার সময় হোটেল পলো টাওয়ারে আমাদের কনক্লেভ আরম্ভ হবে এবং সারাদিন ব্যাপী এই কনক্লেভ চলবে। আপনাদের মাধ্যমে যারা ফিউচারে এডুকেশন ফার্দার এডুকেশন স্টাডিজ নিয়ে ভাবছেন তারা আমাদের কনক্লেভে অংশগ্রহণ করতে পারেন। আমাদের এন্ট্রি নেই, আমরা সবার জন্য এটা উন্মুক্ত রেখেছি। আমরা চাই এই উত্তর পূর্বের সঙ্গে, বিশেষ করে ত্রিপুরার সঙ্গে আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা কিভাবে এগোচ্ছে তার একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করতে, যে কাজটা আমরা গত 20 বছর ধরে করে আসছি। এবং সবশেষে আমি আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আমরা আমাদের এখানে এক্সপার্টরা রয়েছেন,
তারা এ ব্যাপারে আলোচনা করতে পারে।